আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আর টিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা হাসান। দিনাজপুর ও কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছে। সকালে দিনাজপুরের বীরগঞ্জে হেরিটেজ পরিবহন ও ধান বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পরিবহন দুটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলে ৩ জন নিহত হয়, আহত হয় ১৫ জনের বেশি। সকালে উপজেলার যদুমোড়ে এই দুর্ঘটনা ঘটে। এদিকে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর জয়মনিরহাটে মোটরসাইকেলের গাড়ি ধাক্কায় ২ জন নিহত হয়। নিহতরা হল ভুরুঙ্গামারীর রশিদুল ইসলাম ও ব্যবসায়ী কামাল হোসেন খোকন। তারা মোটরসাইকেলে করে রংপুর থেকে ভুরুঙ্গামারী যাচ্ছিল। রাষ্ট্র সংস্কারে এবার ব্যর্থ হলে আরও বড় গণ অভ্যুত্থান হতে পারে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। রাজধানী তেজগাঁওয়ে সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ জাতীয় এইচআর কনভেনশনে এমন মন্তব্য করেন তিনি। দুর্নীতি লুটপাটে রাজনীতিবিদদের যারা সহযোগিতা করেছে তারা দায় এড়াতে পারে না উল্লেখ করে জ্বালানি উপদেষ্টা বলেন, রাজস্ব আয়ের কথা বিবেচনায় না নিয়ে কর্ণফুলী টানেল, পদ্মা রেল লিঙ্ক প্রকল্প সহ বড় বড় প্রকল্পগুলোতে অর্থ ব্যয় করা হয়েছে। ছাত্র জনতার বিপ্লবের পর এখনো জনগণের মধ্যে ক্ষোভ আছে বলেও জানান উপদেষ্টা ফাউজুল কবির খান। এটাই সেই ধারাটাই দিতে চাই। তো সবাই অনেক প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। মানে আমার নিজের দেখা, আমার সিজিপিএ খুব কম। আপনি আমার একটু রূপসা খুলনাতে, ওখানে একটা ৮,০০০ কোটি টাকা দিয়ে একটা বিদ্যুৎ কেন্দ্র হয়েছে, কিন্তু ওখানে কোনো গ্যাস নেই। একটা রেল লিঙ্ক, পদ্মা রেল লিঙ্ক ৪০,০০০ কোটি টাকা খরচ হয়েছে। তো আমি বললাম যে আচ্ছা বলেন তো, যে এই যে প্রকল্প করলেন ৪০,০০০ কোটি টাকার প্রকল্প, তো এইটা কি রাজস্ব এস্টিমেট করা হয়েছিল, যে আপনি কত রাজস্ব পাবেন, ওটা আর বলতে পারে না। মানুষের মধ্যে কিন্তু ক্ষোভ এখনো পূর্ণ মাত্রায় বিদ্যমান। সামনে হয়তো ওরা আমাদের বাসা বাড়ির পেছনে আসবে, আমরা যারা ফেল করতেছি তাদের বাসা বাড়ির পেছনে আসবে। রাজধানীর বাজারগুলোতে বড় সংকট বোতলে সয়াবিন তেলের। কিছু বাজারে সয়াবিন তেল হাওয়া হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। কারণ বাজারের ব্যবসায়ীরা বলছে চাহিদার মাত্র ১০% পাওয়া যাচ্ছে তেল। এদিকে নতুন দেশি আলু বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকা, আর ৫ টাকা কমে পুরনো আলু বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি দরে। মানভেদে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ টাকা আর ভারতীয় ৯০ থেকে ৯৫ টাকায়। আরও ২ টাকা কমে BR-২৮ চাল বিক্রি হচ্ছে ৫৪ থেকে ৫৫ টাকায়। সরবরাহ বাড়লেও ৫০ টাকার উপরে বিক্রি হচ্ছে বেশিরভাগ শীতের মৌসুমী সবজি। নতুন কিছু আটাশ আসছে, ওটার দাম কেজি কমছে, মোটামুটি ওটা চলতেছে ৫৪ টাকা ৫৫ টাকা চলতেছে। এর আগে ৫৫-৫৬ টাকা ছিল, ২ টাকা করে কমছে। আর পুরান চালগুলো ওই আগের মতোই আছে। যেমন মিনিকেট আমরা ৭০ থেকে ৭২ টাকা, নাদিশাল ৭৫ থেকে ৮০ টাকা। দেশের বিভিন্ন জেলায় বেড়েছে শীতের প্রকোপ। ঘন কুয়াশায় চারদিক ঢেকে আছে দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে। রাত থেকে টিপটিপ বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। তীব্র শীতে দুর্ভোগ পোহাচ্ছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষরা। সকাল ৬টায় এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড হয়েছে ১২.৩ ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে দিনাজপুরে হিলিতে তাপমাত্রা কমে বেড়েছে শীতের প্রকোপ। শীত বাড়ায় কষ্ট পাচ্ছেন ছিন্নমূলরা। সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড হয়েছে ১২ ডিগ্রি। চুয়াডাঙ্গায় দিন দিন কমছে তাপমাত্রা। শীত বাড়ার সঙ্গে সঙ্গে শীতজনিত নানা রোগে হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস। কুড়িগ্রামে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও কুয়াশায় ঢেকে আছে চারপাশ। ঠাকুরগাঁওয়ে জেঁকে বসেছে শীত। স্বৈরাচার পতন দিবস নিয়ে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। সরাসরি চলে যাচ্ছে সেখানে। বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা আহ্বান জানিয়েছে, আমরা তাদেরকে সমর্থন দিয়ে এসেছি যে আজকে আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, সকল ধর্ম বর্ণ নির্বিশেষে। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই সমস্যার সমাধান দিয়ে গেছেন। আমাদের এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান বলতে কিছু নেই। আমাদের আছে এদেশের নাগরিকের পরিচয় বাংলাদেশি। অতএব সকলে বাংলাদেশি। কেন এই ধরনের বিভেদ সৃষ্টির চেষ্টা হবে? কেন আমরা এটাকে সহ্য করব? আমরা যদি ঐক্যবদ্ধ থাকি
এখানে 18 কোটি মানুষ, কেউ বলে 20 কোটি মানুষ, যেটাই হোক 18 কোটিও যদি ধরি, 18 কোটি মানুষ যদি ঐক্যবদ্ধ থাকি, যে দেশই হোক না কেন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তারা সফল হতে পারবে না। ইনশাল্লাহ আমরাও সফল করব। এদেশের মানুষ পারে, সরকার পরিবর্তন করতে পারে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই গণতন্ত্রের স্বার্থে নির্বাচন প্রক্রিয়াকে সুষ্ঠু নিরপেক্ষ করার জন্য তত্ত্বাবধায়ক সরকার প্রথায় দেশে প্রচলন করেছিল এবং তত্ত্বাবধায়ক সরকারের সময় এদেশের মানুষ প্রমাণ করেছে যে তারা নিজেরা ভোট দিয়ে সরকার পরিবর্তন করতে পারে। এই জনগণ 91-তে বিএনপিকে সরকারে পাঠিয়েছে, 96-তে আওয়ামী লীগকে পাঠিয়েছে, 2001-কে আবার বিএনপিকে পাঠিয়েছে। এদেশের জনগণ পারে, জনগণকে আন্ডার এস্টিমেট করার কোনো আমাদের মনে হয় কোনো সুযোগ নেই, উচিতও নয়। জনগণের উপরে ভরসা করে জনগণ ঠিক করবে তাদের সরকার কে হবে এবং কিভাবে দেশ পরিচালিত হবে। সেই লক্ষ্যে আজকে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আমরা এই এরশাদ পতনের দিনে আমরা আজকে আহ্বান জানাতে চাই বাংলাদেশের সকল জনগণকে, দল মত বর্ণ এবং ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে আমাদের দেশকে রক্ষা করা, দেশকে আমরা উন্নতির পথে এগিয়ে নেওয়ার জন্য। প্রেস ক্লাব থেকে শুনছিলেন খন্দকার মোশাররফ হোসেনের বক্তব্যের অংশবিশেষ। রাজধানীর লালমাটিয়ায় নানা আয়োজনে শুরু হয়েছে গারো সম্প্রদায়ের ওয়ানগালা উৎসব। নতুন ফসল ঘরে তোলার সময় সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাতে প্রতি বছর এই অনুষ্ঠানের আয়োজন করে তারা। সকালে লালমাটিয়া সোসাইটি স্কুল মাঠে জাতীয় সঙ্গীত পরিবেশন ও বেলুন উড়িয়ে এই উৎসবের উদ্বোধন করা হয়। গারো সম্প্রদায়ের বিশ্বাস শস্য দেবতার উপর নির্ভর করে ফসলের ভালো ফলন হয়, আর এই জন্য শস্য দেবতাকে ধন্যবাদ জানিয়ে ও নতুন ফসল খাওয়ার অনুমতির জন্য এই উৎসবের আয়োজন করেন তারা। বছরে একদিন নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরা এবং সকলের সঙ্গে নিজেদের সংস্কৃতির সকল অনুষ্ঠান উপভোগ করার সুযোগ পায় বলে জানান তারা। দিনব্যাপী পুজো অর্চনা, নাচে গানে নানা আয়োজনে উৎসবটি পালন করবেন তারা। আমরা এই অনুষ্ঠান পালন করি এই জন্য যে সৃষ্টিকর্তা আমাদেরকে জমির উর্বরতা দিয়ে, আলো বাতাস দিয়ে, পানি দিয়ে, প্রকৃতি দিয়ে, জলবায়ু দিয়ে আমাদেরকে ফসল ফলানোর জন্য সাহায্য করেছেন এবং আমরা প্রচুর পরিমাণে ফসল পেয়েছি এবং সেটার ধন্যবাদ স্বরূপ আমরা কৃতজ্ঞতা জানানোর জন্যই আমাদের যে উৎপাদিত ফসল, প্রথম ফসল, সেইটাকে আমরা সৃষ্টিকর্তার উদ্দেশ্যে আমরা উৎসর্গ করি। আসলে ওয়ানগালা অনুষ্ঠানটা হচ্ছে আমাদের গারোদের নবান্ন উৎসব, যেটাকে আপনারা পহেলা বৈশাখে যেটা আপনারা পালন করে থাকেন। এটা হচ্ছে আমরা ধান উঠানোর পর যে প্রোগ্রামটা আমরা করে থাকি, এটা হচ্ছে আমাদের ওয়ানগালা অনুষ্ঠান। পঞ্চগড় সীমান্তে ভারতের সিংপরা এলাকায় বিএসএফ এর গুলিতে আনোয়ার হোসেন নামে এক বাংলাদেশি নিহত হয়েছে। তার বাড়ি তেতুলিয়া উপজেলার দেবনগড় এলাকায়। ভোর রাতে সদর উপজেলার ঘাগড়া সীমান্তের ভারতের অংশে এই ঘটনা ঘটে। বিজিবি জানায়, ঘাগড়া এলাকা দিয়ে আনোয়ার হোসেন ভারতে যায়। মেইন পিলারের মাঝামাঝি ভারতের অভ্যন্তরে সিংপাড়া এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গুলি করলে আনোয়ার হোসেন মারা যায়। পরে আনোয়ার হোসেনের লাশ দুই দেশের সীমান্তের মাঝামাঝি ফেলে রাখা হয়। বিজেপির পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে মরদেহ বাংলাদেশে আনার প্রক্রিয়া চলছে। আন্তর্জাতিক সংবাদ। বাংলাদেশিদের সংখ্যা উল্লেখযোগ্য সংখ্যায় কমে যাওয়ায় হাহাকার দেখা দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের শিলিগুড়িতে। সেখানকার ব্যবসা বাণিজ্য ও বাসিন্দাদের জীবিকায় দেখা দিয়েছে চরম সংকট। এই পরিস্থিতি চলতে থাকলে অনেকে কিছুদিনের মধ্যে পথে নামতে হবে বলে জানিয়েছে শিলিগুড়ির ব্যবসায়ীরা। এক প্রতিবেদনে এই তথ্য জানায় এএনআই। সংকটের সমাধানে ভারতের কেন্দ্রীয় সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। মূলত বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন ইস্যুতে এবার শিলিগুড়ির অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়ছে। যুক্তরাষ্ট্রের 13টি সামরিক প্রতিষ্ঠানের উপর পাল্টা নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে চীন। বৃহস্পতিবার দেশটির এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে। তাইওয়ানে যুক্তরাষ্ট্রে অস্ত্র বিক্রির প্রতিবাদে চীন এমন পদক্ষেপ নিতে যাচ্ছে। এক প্রতিবেদনে এই তথ্য জানায় রয়টার্স। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্র $385 মিলিয়ন বিভিন্ন যন্ত্রাংশ এবং F-16 যুদ্ধবিমান এবং রাডার বিক্রিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেজিংয়ের দাবি এর মাধ্যমে তাদের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘনের শামিল।
ফিলিস্তিনে গাজা উপত্যকায় ইসরায়েলি আক্রমণ চলছে। অঞ্চলটির বেইত লাহিয়ায় এক আবাসিক ভবনে হামলায় অন্তত 15 জনের প্রাণহানি ঘটেছে। উপত্যকায় ভয়াবহ হত্যাযজ্ঞ চালানোর কারণে দেশটিকে গণহত্যার অভিযোগে অভিযুক্ত করেছে যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ বলেছেন, নতুন ট্রাম্প প্রশাসনের অধীনে অধিকৃত পশ্চিম তীরকে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের সঙ্গে যুক্ত করার একটি বড় সুযোগ রয়েছে। এদিকে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে লেবাননে হামলা অব্যাহত রেখেছে নেতানিয়াহুর সেনারা। হিজবুল্লাহ আরও একটি সংঘর্ষে জড়িয়ে পড়ার ঘোষণা দিয়েছে। সিরিয়ায় বিদ্রোহী গোষ্ঠীর আক্রমণ থেকে আসাদ সরকারকে রক্ষার প্রতিশ্রুতি দিয়েছে গোষ্ঠীটি। পরন্ত বিকেলে কংক্রিটের শহরে ছুটে চলছেন সাদা এক ঘোড়ায়। মুহূর্তেই বনে যাবেন তুর্কি নায়ক কুর্দুস উসমান কিংবা ফিরবেন বাংলার শেষ নবাব হয়ে। এমন স্বপ্ন যদি আপনাকেও পিছু করে বেড়ায়, তবে এবার তা বাস্তব রূপ নেবে। ক্যামেরাম্যান মানিকের তথ্যচিত্রে ইট বালু শহরের স্বপ্ন পূরণের উপায় জানাবেন রফি আমির। ছোটবেলার কবিতাটার কথা মনে আছে নিশ্চয়ই। আমপাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বো ঘোড়া। ঘোড়ার সাথে আমাদের সখ্যতাটা এখান থেকেই হয়তোবা তৈরি হয়। তবে কবিতার পরের লাইন, ওরে বুবু সরে দাঁড়া আসছে আমার পাগলা ঘোড়া, সেটা যেন স্বপ্নেই রয়ে যায়। সেই স্বপ্ন মানুষের সময়ের সাথে সাথে হারিয়ে যায়, তবে কাউকে না কাউকে তো সেই স্বপ্ন বাস্তবায়ন করতেই হতো। বুরাক হর্স রাইডিং স্কুল, ছোটবেলায় ঘোড়ার সাথে বেড়ে ওঠা, সেখান থেকেই সখ্যতা, যার বর্তমান রূপ রাজধানীর 100 ফিট সংলগ্ন এই স্কুল। আমি আর আমার বড় ভাই রহিম বক্স, আমরা দুজন মিলে আমরা বুরাক হর্স স্টার্ট ফার্ম যেটা সিলেট, সেটা আমরা স্টার্ট করি। ছোটবেলার কবিতার পর চলচ্চিত্রের চরিত্র কুলরুস উসমান, ভাইকিংস দেখে যাদের মনের আকাঙ্ক্ষা আরো তীব্র হয়, যারা বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা বনে যেতে চান, তাদের জন্যই এই স্কুল যেন আশীর্বাদ। কুলরুস উসমান, ওখান থেকে আমি এটা থেকে পরিণত হয়েছি। সবচেয়ে বেশি ইন্সপিরেশন পেয়েছিলাম আমি আর্তুরুল গাজী সিরিজ থেকে। স্বপ্ন পূরণ তো বটেই, এখানে রাতের আধার কাটিয়ে আপনি বনে যেতে পারেন এক অশ্বারোহী যোদ্ধা, যা শহরের সোডিয়াম বাতিতে রূপকথার মতোই। সব সময়ের জন্য আমার নিজের একটা ঘোড়া থাকবে, সেই স্বপ্ন তো হয়তো এখনো পূরণ হয়নি, বাট হর্স রাইডিং এর আশাটা তো পূরণ হয়েছে। তবে যানজটের শহরে এমন স্কুল করা সহজ ছিল না। আমাদের আশা যেভাবে পূরণ হওয়ার কথা ছিল, অলরেডি আমরা অন দ্য ওয়ে। যে কোনো হর্স রাইডিং এর ক্ষেত্রে হচ্ছে আপনার ঘোড়ার সাথে সম্পর্ক বা বন্ডিংটা খুবই ইম্পর্টেন্ট। যেই ঘোড়ায় স্বপ্ন পূরণ হয়, তার যত্নেও খরচ করতে হয় মোটা অঙ্ক, যার একটা অংশ গুনতে হয় হর্স রাইডারদের। আমরা দুইটা কোর্স নিয়ে কাজ করতেছি। একটা হচ্ছে বেসিক রাইডিং, এটা হচ্ছে মান্থলি পেমেন্ট সিস্টেম, আরেকটা হচ্ছে অ্যাডভান্স কোর্স। সুটমদেহি প্রিন্স কিংবা তেজি আলফায় চড়ে আপনিও ফিরতে পারেন এক যোদ্ধার রূপে। রাফি আমিন, RTV, ঢাকা। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 1:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।